আর্জেন্টিনা অস্ট্রিয়া এই ম্যাচটা লিওনেল মেসির জন্য একটা আলাদা আবেগের জায়গা হতে পারে। কারণ এই ম্যাচ শেষে তিনি যখন মোমবাতিতে ফু দিবেন এবং সেটা যখন নেভাবেন তখন তার বয়স হয়ে যাবে ৩৯। এমন একটা সন্ধিক্ষণের আগে একটা বড় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রিয়াকে ছোট আমরা ভাবতে পারি, কিন্তু মাঠ, সমীকরণ এবং সব হিসেব বলে ম্যাচটা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হতে যাচ্ছে না। রালফ রাংনিক, এই নামটা আপনাকে মনে রাখতে হবে। তিনি এমন একজন মাস্টার ট্যাকটিশিয়ান, লিওনেল মেসিকেও ভাবতে হচ্ছে অস্ট্রিয়া দল না, একজন কোচ তার ট্যাকটিসের বিপক্ষে খেলা নিয়ে। এক্স্যাক্টলি, লিওনেল মেসি যখন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা খেলবেন তারপরে তিনি নিশ্চয়ই একটা বড় কেকের সামনে দাঁড়াবেন, কারণ ৩৯ বছরে পা দেবেন এই ম্যাচ খেলার পরে রাতটা পেরোলেই। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ওয়ার্ল্ড কাপ স্পেশাল প্রোগ্রাম ফিফা আওয়ারে। হাসান মাহাদি আপনার সাথে, আর আমার সাথে দুজন মানুষ আছেন যারা আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ এবং পরবর্তী ম্যাচগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করব। আমার সাথে আছেন আমার ডানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, সাবেক তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। মামুনুল, আপনাকে স্বাগত। বায়ে আছেন স্পোর্টস অ্যানালিস্ট দেব চৌধুরী। দেব চৌধুরী, আপনাকেও স্বাগত। দেব চৌধুরী, আমি আপনাকে দিয়ে শুরু করব। আমি একটা নাম নিয়েছি, রালফ রাংনিক। অনেকেই বলে যে ইয়র্গেন ক্লপের মাথায় যেই ফুটবলটা সবসময় চলতো সেটাকে মাঠে এক্সিকিউট করেছেন রাংনিক। রাংনিককে বলা হয়েছে গেগেন প্রেসের ওস্তাদ আর কি, যে কখনোই মানে বল যখনই লুজ করবার সাথে সাথে রিকভারি করো, অপোনেন্টকে মাঠে দাঁড়াইতে দিও না। এইটা হচ্ছে তার ফিলোসফি। একটা কথা খুব স্পষ্ট বলা উচিত, সেটা হচ্ছে যে হাংরি হাউন্ডস, গ্রে হাউন্ড, যে তারা যখন শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে, রালফ রাংনিকের কৌশলটাই অনেকটা ওরকম। যে আপনি যেটা মেনশন করলেন, ব্যাপারটা হচ্ছে কি যে এই আবহাওয়ায় এটা একটা বড় ফ্যাক্টর, যে আপনি কতক্ষণ ওই প্রেসটা করতে পারবেন। এই যে আমরা বাংলাদেশে বসে আলোচনা করছি, আপনাকে আর্জেন্টিনার কোনো প্লেয়ার চেনে না, কিন্তু তারা জানে যে এই ঘটনাটা সম্ভাব্য ঘটতে যাচ্ছে। এখন এই ঘটনাটার আর্জেন্টিনার ব্যাকআপ কী কী, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ একটা ব্যাপার আপনার মাথায় রাখা জরুরি, যে 1 নম্বর টিম এবং র্যাঙ্কিংয়ের 21 নম্বর টিম যখন একসঙ্গে মাঠে নামে, তখন আপনি একদম 2 হাত স্যারেন্ডার করে বলতে পারেন যে ভাই 1 নম্বর টিম ফেভারিট। এইটা নিয়ে ডাউট করার কোনো সুযোগ নেই। ডাউটটা তখনই তৈরি হবে যখন আপনার প্রিভিয়াস ম্যাচগুলো থেকে আপনি ছোট ছোট যে ভুলগুলো আছে সেগুলো খুঁজে বের করবেন। আপনি প্রেসিংয়ের কথা বলছিলেন, লেটস সে পার্টিকুলার ধরেন আমি এই ম্যাচটার কথা বলি। তাদের যে রাইট ব্যাক ছিল জর্ডান ম্যাচে, তার ব্রোকেন জ ছিল, সেটা নিয়ে তিনি খেলবেন না। সেখানে কে খেলবেন? কনরাড লাইমারকে আমরা কোন রোলে দেখেছি? ডিফেন্সিভ মিডফিল্ডার, নাম্বার 6 বা সিঙ্গেল পিভট রাইট ব্যাক এবং রাইট মিডফিল্ডার হিসাবে। আর্জেন্টিনার গেছে তিনি যখন, আমি জাস্ট পার্টিকুলার একটা জায়গার কথা বলছি, যখন ওই জায়গাটাতে অপারেট করবেন, ওই পাশ থেকে কে আসবে আমরা খুব স্পষ্ট দেখেছি। ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনার যে লেফট উইঙ্গার, তিনি কিন্তু ওভারল্যাপ করেন নাই। অর্থাৎ ওই জায়গাটাই, এবং মনে করিয়ে দেওয়া জরুরি, কনরাড লাইমার ইজ ভেরি ফিজিক্যাল প্লেয়ার। সো এইখানে যে প্রেসিংয়ের ব্যাপারটা ঘটবে, সেখানে রড্রিগো ডি পল কতটুকু সাপোর্ট দেবেন, কিংবা তাদের যে বাকি 2 মিডফিল্ডার নাম্বার 6 এবং নাম্বার 8 শালগার এবং ওয়েল্ড লাস্ট ম্যাচে অ্যাসিস্ট করেছে, দুজনই আরবি লাইপজিগে একসঙ্গে খেলেন এবং এক্স্যাক্টলি এবং 6 এবং 8 এই 2 নাম্বারেই তারা খেলেন। সো তাদের এই কেমিস্ট্রিটা আর্জেন্টিনার জন্য আমি কঠিন বলবো না, কিন্তু চ্যালেঞ্জিং হবে। আর এই চ্যালেঞ্জ যদি আর্জেন্টিনা ভেদ করে বের হয়ে যেতে পারে, তাহলে ওই যে চোখ বন্ধ করে আপনি মেনে নেবেন সামনে লিওনেল মেসি নামের একজন ভদ্রলোক আছে, যে 40তম জন্মদিন 50তম জন্মদিনে গিয়ে হয়তো ফুটবল খেলে ফেলতে পারে, আমি জানি না। সো আর্জেন্টিনা ক্যান মেক থিংস হ্যাপেন ইন দেয়ার ফেভার, কিন্তু উল্টো হলে ইট ক্যান বি ভেরি ডিফিকাল্ট। মামুনুল ভাই, আমি জানি না কি মনে করেন। আমি মামুন, একদম দেব চৌধুরী যেটা বলেছেন, যে পার্ট টু পার্ট দেব ভাই অলমোস্ট বলে ফেলেছে। তারপর আমি একটু রাংনিকের যেই আপনার প্লেইং এর স্টাইল, যেটাকে আমরা বলি, যে আমি প্রশ্নটা এভাবে করেছিলাম যে ইয়র্গেন ক্লপ যেই ফুটবল মেথোলজি তার মাথায় চিন্তা করতেন, সেটাকে মাঠে এক্সিকিউট করা এবং সেই মেশিনারিটাকে সেখানে রান করিয়েছেন রাংনিক। বেসিক্যালি গেগেন প্রেস নামে ফুটবল একটা টার্ম আছে, যে মিড ব্লক করা, ডিফেন্সের নিচে নামাই দরকার নাই, বল হারাবা, সাথে সাথে রিকভার করবা এবং সেটা মানে মিড লাইন থেকেই সেইটাকে রিকভারি করে আবার অ্যাটাকে যাওয়া, মানে সেকেন্ডের মধ্যে অ্যাটাকে যাওয়ার ব্যাপারটা। এই মুহূর্তে আর্জেন্টিনার যে ব্যাক লাইন, স্পেশালি তার 2 সেন্টার ব্যাক এবং তার যে 2 ফুল ব্যাক, লাস্ট ম্যাচে আমরা দেখেছি গঞ্জালো মন্ট্রিয়াল খেলেছেন, তার পেশিতে ইনজুরি আছে। এই পাশে অবশ্য ফাকুন্দো মেদিনা ওয়াজ ভেরি গুড। লিসান্দ্রো মার্টিনেজ আমার কাছে মনে হচ্ছে দারুণ খেলেছে, বাট রোমেরোর ব্যাপারটা নিয়ে একটু সেই কি মনে হয়েছিল। এই যে
মানে আপনার এই লেভেলের প্রেসিং, সেই প্রেসিং সহ্য করার মতন যথেষ্ট ভালো আর্জেন্টিনার ব্যাকলাইন? আসলে এটা তো ব্যাকলাইনের উপর প্রেশার পড়বে না, এটা প্রেশার পড়বে অস্ট্রিয়া যে জায়গায় বল মিস করবে। এই স্টাইলে ফুটবল খেলতো বার্সেলোনা। আপনি জাভি ইনিয়েস্তাদের বার্সেলোনা দেখেন, যখনই বল মিস হতো তখনই তারা প্রেসিং করতো, ঠিক 3-4 সেকেন্ডে যদি বল না পাতো তাহলে তারা অর্গানাইজ হয়ে যেত। মানে বলের কাছের প্লেয়ারটা থেকে স্টার্ট হতো প্রেসিং সঙ্গে একসঙ্গে। এই প্রেসিংয়ের মানে আপনার বিপরীত খেলা ডিফিকাল্ট, কারণ আপনাকে সে ফার্স্ট টাচের পর গুছাইতে পারবেন না যে আপনি কোন জায়গায় সেকেন্ড টাচটা করবেন। বাট আপনাকে বুঝতে হবে আর্জেন্টিনার মিডফিল্ডাররা কারা খেলতেছে, সব বল প্লেয়ার, বল ছাড়া না। এখানে একটা জিনিস হতে পারে যেটা দেবদা বলছে, লিওনেল মেসির এখানে ভূমিকা থাকবে অনেক বেশি, কারণ আপনাকে বুঝতে হবে যে টিমের সঙ্গে আপনি প্রেসিং করবেন সে টিমের বল প্লেয়ার কারা। বল প্লেয়ারের অ্যাগেনস্ট আপনি কি প্রেসিং করে এটা জয় করতে পারবেন নাকি, এবং সেটা 90 মিনিটস পারবেন নাকি, কারণ ওয়েদার ইউরোপিয়ান ওয়েদার না। আপনি 120 মিনিটস খেলবেন, আপনার কিছু মনে হবে না। 10-15 মিনিট পর আপনার কী অবস্থা হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। আর আপনারা অস্ট্রেলিয়া কোচের কথা বলতেছেন, আমি বলবো যে আর্জেন্টাইন কোচের কথা। আপনি এখনও পর্যন্ত লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ দেখেন, আপনি আলজেরিয়ার সঙ্গে ফুটবলটা দেখেন, তারা কি চিন্তা করে মাঠে নামছে। তারা কিন্তু হাই প্রেস করে নাই, তারা তাদেরকে ডিস্টার্বও করে নাই। তারা কি করছে, উল্টো নিজেরা মিড ব্লক করে আলজেরিয়াকে উপরে উঠে দেন তারা স্পেসটা ক্রিয়েট করে খেলার চেষ্টা করছে, এবং খুব স্লোলি। এরকম না যে আপনার ক্রোয়েশিয়া ইংল্যান্ডের ম্যাচ হয়েছে, বা এরকম না যে আপনার লাস্ট ম্যাচ একটা 50-50 ম্যাচ হয়েছে নেদারল্যান্ড সুইডেন, যে এরকম ওপেন ফুটবল হয়েছে, তা না। কিন্তু তারা কি করছে, আলজেরিয়াকে একটা ফাঁদে ফেলানোর ট্রাই করেছে। এই যে দুইজন টেকটিক্যাল একসঙ্গে কাজ করবে, কাজগুলি কতটুক মাঠে 100% করতে পারবে, আসলে কি করতে পারবে। আর আপনি ডিফেন্স লাইন যেটা বলছেন আসলে সত্যি, লেসান্দ্রো মার্টিনেজ কিন্তু স্ট্রং 50-50, এবং হাইট ছোট কিন্তু টলে হ্যাড সব কিছুতে। কিন্তু তার পাশে যে স্টপার ডিফেন্ডারকে রোমেরোকে স্লো মনে হয়েছে, এবং পাসিং বিল্ড আপে আর্জেন্টিনার 2 ডিফেন্ডারের স্টপারের পাসিংটা অনেক স্লো। এই জায়গাটা যদি আপনি প্রেশার ক্রিয়েট করে কিছুটা প্রেশারে পড়তে পারে। বাট আমার মনে হয় না মিডফিল্ডে যে তাদের যে 3 মিডফিল্ডার, এই 3 মিডফিল্ডার অস্ট্রেলিয়া ভাঙতে পারবে, কারণ তাদের 3 মিডফিল্ডারদের 2টা গুণ আছে, একটা উইথ বল, একটা উইথআউট বল। আপনি চিন্তা করে দেখবেন সচরাচর অনেক টিমের মিডফিল্ডার দেখবেন উইথ বল আর উইথআউট বলের দুইটা কিন্তু স্ট্রং থাকে না। এটা আমরা কোরিয়া রিপাবলিকের ক্ষেত্রে দেখেছি যে উইথ বল ভেরি গুড, বাট ডেড বল বা উইথ দ্য বল। আমি আপনাকে স্পেনের মিডফিল্ডারের কথা বলি, রদ্রিগো বাদে আরো 2টা মিডফিল্ড খেলে, পেদ্রি এবং মিকেল মরেনো, লাস্ট খেলেছে ফাবিয়ান রুইজ। এই দুইজনের কিন্তু ডিফেন্ডিং ভালো না, একমাত্র রদ্রিগোর ডিফেন্ডিং এন্ড উইথ বল ভালো। আর এটা চিন্তা করেন আর্জেন্টিনার 3টা মিডফিল্ড, ডেপল উইথ বলও ভালো, ম্যাকঅ্যালিস্টার উইথ বলও ভালো, এনজো ফার্নান্দেজ উইথ বলও ভালো, প্লাস টাফ, নট স্লো, 3জন কিন্তু টাফ। এই 3 মিডফিল্ডার টাফ এবং উইথ বলে ভালো বলে আপনাকে এটাই আপনার চিন্তার বিষয়। আপনি কি ওই প্রেসিং ফুটবল খেলবেন নাকি মিস করার পর? যদি আপনি প্রেসিং করতে যান এবং উইথ বলে তারা খুব কুল এবং খুব ডেঞ্জার, যে ডিপলের পাসটা, এই ধরনের পাস যদি 2-3জন প্রেসিং করে, ওই যে স্পেসগুলিতে যদি মেসি থাকে, আপনার কি হতে পারে সম্ভাবনা। আরেকটা ভালো আছে অস্ট্রেলিয়ার ভালো দিক হচ্ছিল দেবদা যেটা বলছে 6 and 8, তারা 2জন একই সঙ্গে একই টিমে খেলে। আমি একটু এইখানে মামুনুল, আমি একটু দেব চৌধুরীর কাছে যেতে চাই, যেটা মামুনুল খুবই ভালো, আমি মামুনুল ভাইয়ের কথা খুবই মনোযোগ দিয়ে শুনেছেন, যেটা ইন জেনারেলি আই ওয়াজ এনজয়িং অ্যাকচুয়ালি রাইট, খুবই ভালো ব্যাখ্যা ছিল আর কি। আমার খুব ভালো লাগছিল ব্যাখ্যাটা, মানে এরকম ভাবেই আসলে এক্সপেক্ট করছি। যেটা হচ্ছে ধরেন যে মানে খুব হাই প্রেসিং যখন হয়, কিংবা আপনি হাই প্রেসিং করতে গেলে আপনার ডিফেন্স হাই লাইন হবে, ইন জেনারেল এটাই নর্মাল। তো তখন যেটা হয় যে কুইক কাউন্টারে অথবা লং বলে বা থ্রু বল যেটা আসে ডিফেন্স থেকে, সেখানে উইঙ্গাররা খুব শার্প হলে গোলের সম্ভাবনা থাকে অনেক বেশি। এই অস্ট্রিয়া গোল নাও খাইতে পারে, আবার খাওয়া শুরু করলে অনেকগুলো খাইতে পারে, মানে তারা যদি ওই প্রেসের ধারাবাহিকতাটা ধরে রাখে। মামুনুল খুব বলেছে যেটা 15 মিনিট 10 to 15 মিনিটস এই গরমের মধ্যে আপনি এইভাবে প্রেস করতে পারবেন, তারপরে না। কিন্তু আর্জেন্টিনার আপনার লেফট উইংয়ে যিনি লাস্ট খেলেছেন, আলমাদার কথা আমি বলি, আলমাদা আমার কাছে মনে হয়েছে যে আপ টু দ্য মার্ক না। আনহেল দি মারিয়ার মতো ক্লাসিক উইঙ্গার সে না, তার রিকভারিও ভালো না, ট্রানজিশনে খুব যে নিচের দিকে নামতে পেরেছে তাও না, আবার ওয়াইড স্পেস তৈরি করেছে বা কাটিং করে ভেতরে ঢুকেছে, সেটাও আমার কাছে মিসিং মনে হয়েছে। এই জায়গা দিয়ে কি আর্জেন্টিনা আপনার সাফার করবে কিনা? মামুনুল ভাই কিন্তু বলছেন যে রোমেরোই ওই পাশটাতে
দে ক্যাল বি ভালনারেবল। খুব ছোট কথা, কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কেন আমি বললাম, আলজেরিয়ার সঙ্গে ওই জায়গায় একটা ব্লক তৈরি হয়েছিল, ওই ব্লকে একটাই প্রপার পাস হয়েছে ওইটাই এবং গোল হয়েছিল। আলজেরিয়া একটাই গোল করেছে, অফসাইড যদিও। অফসাইড। আমার পয়েন্টটা হচ্ছে এই যে আপনার রাইট ব্যাক এবং রাইট সাইডের ডিফেন্ডার দুইজনের মাঝখানে যে জায়গাটা, স্পেসটা তৈরি করে ফেলেছিল, এবং ওই গোলের পর কিন্তু আর্জেন্টিনা রাইট ব্যাককে ওভারল্যাপ করায় না, একদমই ওভারল্যাপ করে। চাপায় রাখছে। এবং সুইডেন যে নেদারল্যান্ডসের সঙ্গে 2 গোল খাওয়ার পর স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা পরিবর্তন করলেন, মানে তাদের কোচ গ্রাহাম পটার, আর্জেন্টিনা সেই পরিবর্তনটা করেছে 30 সেকেন্ডের মধ্যে। রাইট। সো আপনি যে র্যালফ রাংনিকের কথা আসলেন না, যে স্ট্র্যাটেজিক্যালি কোচরা কত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। কারণ মাঠে একটা কৌশলে আপনি নামলেন, ওই কৌশল কাজে নাই লাগতে পারে, আপনার প্ল্যান বি কি, প্ল্যান সি কি, আপনার লেফট উইঙ্গার উঠতে পারতেছে না, তাকে আটকায় দেওয়া হচ্ছে, আপনি তাকে বসায় মিনস পেছনে সেট আপ করে বাইরে ওঠার দরকার নাই, আমার লেফট সাইডের যে মিডফিল্ডার, যে 3 জনের কথা বলছিলেন, একটা ব্যাপার, এনজো এবং ম্যাকালিস্টার দুজনে কিন্তু স্কোরিং মিডফিল্ডার। রাইট, ভেরি অ্যাটাকিং। ব্রাইটনের যে সিজনটা খেলে লিভারপুলে আপনার ম্যাকালিস্টার এসেছিলেন, ওই সিজনে উনি 20 গোল করেছিলেন এবং নাম্বার 10 হিসেবে খেলেছিলেন, এবং নাম্বার 10 হচ্ছে আপনার ইংলিশ ফুটবলের দ্য হার্ডেস্ট পজিশন টু প্লে, স্ট্রং খুবই। এবং একই সঙ্গে এনজো কিন্তু তাই। দিজ আর দ্য ভেরি গুড থিংস। আপনি যেটা বলছিলেন যে 2 উইঙ্গারের কথা, আমার যেটা মনে হয় যে আলমাদার জায়গায়, আমি জানি না যদি ফিজিক্যালি স্ট্রং কাউকে খেলানো হয়, কারণ আপনি কনরাড লাইমারের সঙ্গে ওইখানে আপনার টাফ একটা অপোনেন্ট দাঁড়ায় আছে। আর সম্ভবত দাভিদ আলাবা খেলতে পারবেন কিনা আমি দাভিদ আলাবা খেলবেন সম্ভবত, কিন্তু স্টার্টিং লাইনআপে থাকবেন কিনা জানি না। ওয়েল, এটা যখন লাইনআপ দেওয়া হয় তখন জানা যাবে। লেনহার্ট ডেফিনেটলি খেলবেন। এবং ওইখানে আমার মনে হয়েছে যে কনরাড লাইমার আইডিয়ালি হি উইল নট প্লে রাইট ব্যাক, ইট মোর লাইক এ জোশুয়া কিমিক রোল, রাইট, যে ইনভার্টেড হয়ে নাম্বার 6 হয়ে যাচ্ছে, এবং নাম্বার 6 থেকে আপনার শিউয়েল এবং ধরেন যে শালগার দুজনের যে কোনো একজন ডাবল পিভট হয়ে কনরাড লাইমারের সঙ্গে পার্টনারশিপটা তৈরি করবে, এবং নাম্বার 8 উঠে যাবে হচ্ছে স্মিট অথবা মার্সেল সাবিৎজারকে সাপোর্টটা দেওয়ার জন্য। কেননা স্মিট কিন্তু ফার্স্ট ম্যাচে গোলও করেছে রাইট উইঙ্গার। কারণ কথা হচ্ছে যে আপনি যত বেশি উইং অপারেট করবেন, আপনার স্পেস তত তৈরি হবে, এবং স্পেস তৈরি হওয়া মানে কি, আপনার কাউন্টারে এক্সট্রা ফোকাস থাকাটা জরুরি। সো আলমাদা, মানে আমি জানি না স্ট্র্যাটেজিক্যালি এই ম্যাচে কি করা হবে। লাস্ট ম্যাচ আর্জেন্টিনা মিডফিল্ড ওভারলোড করে দিয়েছিল, 4-4-2-তে খেলেছে বেসিক্যালি, এবং এই ম্যাচেও মানে স্কালোনির ব্যাপারটা কি, এই লোকের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে গেলে আমি আসলে হ্যান্ডস আপ করি, যে স্যারেন্ডার ভাই, আমি বোঝা মুশকিল, মানে আমি পারবো না, আমি বোঝা মুশকিল। যে কোচ বিশ্বকাপের টানা 5 ম্যাচে বিশ্বকাপে 5 রকম স্ট্র্যাটেজিতে দল নামায়, তাকে প্রেডিক্ট না করতে চাওয়াটাই ভালো। মানে খামোখা ব্রেনের উপর প্রেশার। সো এই প্রেশারটা বাদ দিয়ে আপনি ট্যাকটিক্যালি চিন্তা করতে পারেন, যে আমরা সবাই চিন্তা করছি যে মেসি, আলমাদা, এটা আমরা লতারো মার্টিনেজ কিংবা ইউলিয়ান আলভারেজ নামে যে 2 জন প্লেয়ারের একজন খেলবেন, এটা আমরা ভুলে গেছি। এই আলোচনাটাই আমি আসবো, ভালো প্রশ্নই তুলেছেন আপনি, আলোচনায় চলে এসেছেন। আমি একটু মামুনুলের কাছে যেতে চাই। মামুনুল, লাউটারো আর হচ্ছে আপনার জুলিয়ান আলভারেজ, লাউটারো লাস্ট ওয়ার্ল্ড কাপ 2022 4 ম্যাচে কোনো গোল করতে পারেন নাই। একটা সময় লাউটারো মনে নিজের জায়গাটাকে, মানে দ্য স্পাইডার উলিয়ান আলভারেজ, আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার, এই মুহূর্তে তাকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, বোথ তাকে নিয়ে টানাটানি চলতেছে। তো তাকে খেলিয়ে দেওয়ার পরে সেই গোলগুলা এসছে, আলভারেজ 4টা গোল করেছেন ইফ আই এম নট রং। তো প্রথম ম্যাচে আমরা লাউতারোকে দেখলাম আলজেরিয়ার বিপক্ষে, বাট যদি আপনি অস্ট্রিয়ার কথা চিন্তা করেন, তাদের ডিফেন্স আলজেরিয়ার তুলনায় অনেক বেশি অর্গানাইজড, কম্প্যাক্ট ডিফেন্স। আপনি আমার আগের একটা আলোচনায় বলেছিলেন যে ফিজিক্যালি প্রেজেন্সের জন্য একদম পারফেক্ট নাম্বার 9 লাউতারো, বাট এই ম্যাচে কি আমরা লাউতারোর জায়গায় আলভারেজকে দেখব? মাসবি আপনি দেখতে পারেন। কেন দেখতে পারেন আমি আপনাকে বলি, আপনার জাস্ট আইডিয়া করতে পারেন যে আপনি একটা বললেন যে ডিফেন্স লাইন খুবই স্ট্রং এবং মেসিকে তারা স্পেস দিবে না, স্পেসটা নিবে এটাকে। লাতারও কিন্তু স্পেসটা নেয় না। লাতারও কি করে, মেসিকে খুব ইজি করে দিছে খেলার জন্য। নাম্বার 9-এর যে জায়গাটুকু দরকার ডিফেন্ডিংয়ে, ওই কাজটাই লাতারও করছে, কিন্তু নাম্বার 9-এর যে স্কোরিংয়ের যে জায়গাটা, ওইটা মেসি পূরণ করে দিছে। এবার হলো আলভারেজকে কেন দরকার, উইদাউট বলে আলভারেজ কিন্তু সবচেয়ে ভালো রান করে আর্জেন্টিনার মধ্যে। যতগুলি গোল আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখবেন, সব উইদাউট বলে, ফাঁকা জায়গায় স্পেস ক্রিয়েট করা, স্পেস রান করা। তো ওই যে আমি বললাম না, যার ফার্স্ট টাচ ভালো, যার বল কন্ট্রোল ভালো, তাকে আপনি প্রেসিং করে কোনো দিন বল পাবেন না। এবং যদি ফিজিক্যালি সে স্ট্রং হয়, তা তো আরও পাবেন না। হ্যাঁ, টেকনিক্যালি সাউন্ড হয়, তাহলে মেসির ব্যাপারে তো আপনার কোনো কথাই আসে না। ধরেন এমবাপ্পেকে আপনি চেজিং করবেন 50-50 বলে, এমবাপ্পে নাও পাইতে পারে,
কিন্তু মেসিকে আপনি 50-50 বলে চেঞ্জিং করবেন, মেসি বলটা রেখেই দিতে পারে। আপনার কথাটা বুঝছেন? লাইক এই ধরনের যে এখন ম্যাচ বাইর করবে কে? ম্যাচ বাইর করবে আলভারেজ, কারণ আলভারেজ ওই স্পেসটা নিতে পারে। তো আমি আপনাকে বললাম যে ফার্স্ট হাফে লাউতারোকে এক ধরনের কাজে দিয়েছে মেসিকে, মেসির উপর যদি উইদাউট বলে প্রেশার না পড়ে, যখন আলভারেজ সেকেন্ড হাফে ইন করছে তখন আপনি মেসির স্টাইলটা দেখেন, তখন কিন্তু দুজনেই মুভ করা শুরু করছে। আগে কিন্তু একজনই মুভ করছে, কে? লাউতারো সব জায়গায় ডিফেন্ড করতেছিল, মেসি আস্তে আস্তে জাস্ট টেক ব্যাক করে নিচে। এই ম্যাচটা একটু ডিফারেন্স, কারণ আপনি আলজেরিয়া স্লো ফুটবল খেলেছে, ইউরোপিয়ান ফুটবল এত স্লো হবে না, তারা অনেক ফাস্ট ফুটবল খেলবে। যখনই ফাস্ট প্রেসিং ফুটবল খেলতে যাবে তখন বিহাইন্ড দ্য ডিফেন্ডারের স্পেসটা কে নিবে? ওইটা আবার লাউতারো পারতো না, এটা পারবে হলো আলভারেজ। ওই স্পিডটা, আলভারেজের যে স্পিডটা, আপনি কেন তাকে রিয়াল মাদ্রিদ নেওয়ার জন্য ট্রাই করছে বড় বড়, বিকজ ওই যে ফাঁকা জায়গার স্পিডটা, ফাঁকা জায়গার কুইক কাউন্টার অ্যাটাকটা, স্পেসটা নেওয়ার জন্য আমার মনে হয় যে আলভারেজকে আজকে দিবে। দীপ চৌধুরী, এই ম্যাচে আপনি মানে স্টার্টিং 11-এ লাউতারোকে ওর আলভারেজকে প্রেফার করেন? পছন্দের কথা যদি বলেন, আই উইল অলওয়েজ গো ফর আলভারেজ। দেখেন তার যে বিষয়টা, সে স্পেস যেমন ক্রিয়েট করতে পারে, অ্যাটাকিং হাফে ওই থ্রেটটাও তৈরি করতে পারে। আপনার একটা ব্যাপার ধরেন যে লেটস সে স্পেন লাস্ট ম্যাচটার আগে 4 গোল দিল, আমি উদাহরণ হিসেবে বলছি, গত বিশ্বকাপে থার্ড ম্যাচ ডে 11th মিনিট জাপানের এগেনস্টে স্পেন গোল করার পরে যে কটা ম্যাচ খেলছে কেপ ভার্দে ম্যাচের আগ পর্যন্ত 2500 পাস দিছে, 2500 পাস, এর মধ্যে 49টা শট নিছে, 19টা অন টার্গেট, একটা গোল হয়নি। 2500 পাস। জিনিসটা হচ্ছে যে 2500 পাস দিয়ে আপনার গোল করতে পারতেছি না ভাই, দিন শেষে রেজাল্ট ম্যাটার করে। সো এই আলভারেজের মতো প্লেয়ার থাকলে যে সুবিধাটা হয় যে একটা প্যানিক তৈরি করে দিতে পারে অপোনেন্টের ডিফেন্সে, কিংবা কাটব্যাক করে একটা স্পেস তৈরি করে দিতে পারে তার অন্য কোনো প্লেয়ারের জন্য। সেটা নট নেসেসারি লিওনেল মেসি হইতে হবে, এটা অন্য যে কেউ হইতে পারে। সো আমার মনে হয় যে কালোনি নোজ বেটার, কিন্তু অস্ট্রিয়ার এগেনস্টে এই যে স্পেস তৈরি করা, মিডফিল্ড ওভারলোড করা, উইং ব্যবহার করা, কেননা একটা ব্যাপার তো নিশ্চিত যে টিপিক্যাল ইউরোপিয়ান ধাঁচে অস্ট্রিয়া উইং ব্যবহারের চেষ্টা করবেই। সো ওই দুজনকে আটকানোর জন্য আপনার 2 উইং ব্যাক আর্জেন্টিনা কিভাবে ডিপ্লয় করে, আমার মনে হয় এটা অনেক কিছুর পার্থক্য গড়ে দিতে পারে অ্যাপার্ট ফ্রম মিডফিল্ড। সো কাউন্টারে যদি আর্জেন্টিনা ওই স্পেসটা ইউজ করতে চায়, গতিটা ব্যবহার করতে চায় অ্যাপার্ট ফ্রম লিওনেল মেসি, কারণ আর্জেন্টিনা কিংবা ফুটবল বা সামগ্রিকভাবে যদি কোনো আলোচনা আসে, আমি লিওনেল মেসি এই নামটা সবসময় বাইরে রেখে তারপর বাকিটা হিসাব করি। কারণ এমন একটা পাস দিয়ে দেবে, এমন একটা শট নিয়ে নেবে এবং কিছু করতে পারবে না, মিরাক্কেল কিছু করে ফেলবে। মানে মাঠে থাকা প্লেয়াররাও দর্শক, দর্শকও দর্শক, সবাই দর্শক। হ্যাঁ, সো ওইটার মানে এক্সট্রাঅর্ডিনারি। ইন জেনারেল আমার মনে হয় যে এই ট্যাকটিক্সটা কিংবা এই কৌশলটা এই ম্যাচের জন্য খুব সিগনিফিকেন্ট হতে যাচ্ছে। এবং আর্জেন্টিনা যদি এই ম্যাচটা কনভিনসিংলি বের করতে পারে, আমি 1 গোল 5 গোলে জেতার কথা বলছি না, যে ডমিনেট করে যা যা করতে চেয়েছে সব কিছু করে 1 গোলেও জিততে পারে, এই কনফিডেন্সটা আর্জেন্টিনাকে আরও অনেক দূরে প্রেস করবে। ম্যাজেস্টিক মেসি, তাকে নিয়ে আলোচনাটা করতে চাই যে আলজেরিয়ার এগেনস্টে মেসি যেরকমভাবে স্পেস ক্রিয়েট করেছেন বা তাকেও স্পেস কিছুটা ছেড়ে দেওয়া হয়েছে, ডেফিনেটলি রাংনিক সেই কাজটা করবেন না। উনি খুব ভালো করে জানেন যে লিওনেল মেসিকে যদি ডাবল ডিফেন্ডিং করা যায় বা 2টা ডিফেন্ডারকে অথবা একজনকেও যদি ওইভাবে তার এগেনস্টে লাগিয়ে রাখা যায়, এটা অনেকেই সাকসেস হয়েছে বিভিন্ন সময়। ক্লাব ফুটবলে আমরা দেখেছি, ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা দেখেছি, মেসিকে মার্কিং করার জন্য একটা স্পেশাল দায়িত্ব থাকে। তো এই ম্যাচে লিওনেল মেসিকে আসলে কিভাবে কভার আপ করতে পারে অস্ট্রিয়া? ওয়ার্ল্ডের বেস্ট কোচ যারা, তারাই তার কাছে স্যালেন্ডার। গার্দিওলা, ক্লোপ, মানে স্যার ফার্গুসন, তাকে আটকানোর জন্য কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। হ্যাঁ, তাকে আটকাতে হলে তাকে তার মতো করে, মেসি যেরকম একজন ডিফেন্ডারকে ফাঁদে ফেলায়, তাকেও ফাঁদে ফেলাইতে হবে। এখন আপনি মেসিকে যখন স্টপ করতে যাবেন তখন আরেকজনের জন্য অপশন ক্রিয়েট হবে। যে কারণে আমরা বারবার আলভারেজের কথা কেন বলি, যে সেই স্পেসটা নিতে পারবে, তার টিমে আরেকজন মিসিং থাকবে ওই স্পেসটা নেওয়ার, এটা হচ্ছে ডি মারিয়া। যে ডি মারিয়া স্পেসটা নিয়েই কিন্তু অনেক ম্যাচে আর্জেন্টিনার অনেক ম্যাচে গোলও করছে, গোলও করিয়েছে, এবং ম্যাচের রেজাল্ট চেঞ্জ করার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল ডি মারিয়া। কেন সেটা কেউ কিন্তু বলে না, বিকজ অফ মেসি। কারণ সেই স্পেসটা ক্রিয়েট করে দেয়। আপনার মেসি যদি 90 মিনিটস ম্যাচ দেখেন, মেসি যতক্ষণ থাকবে, মেসি কিন্তু এখন খুব কম টাচ খেলে, খুব কম টাচ বল নেয়, খুব কম ড্রিবলিং করে, এবং মাঠে কাজটা করে কি আরেকজনকে স্পেস ক্রিয়েট করে দেওয়া। আপনি যখন দেখবেন ওয়ান টাচে যখন সে বারবার ইনসাইডে পাস দিয়ে ওয়ালগুলি করে, ও ওয়াল করা মানে কি 2-3 জন মিডফিল্ডার প্রেসিং তাকে করা,
বা ডিফেন্ডারের লাইনগুলি ফাঁকা হোক, আরেকটা জায়গায় যে স্পেস ক্রিয়েট করে, লাইক দ্যাট। আপনাকে মেসিকে যদি আটকাইতে হয়, তো অ্যাজ এ টিম আপনাকে আটকাইতে হবে। নাহলে অ্যাজ এ টিম যখন আপনি আটকাতে পারবেন না, ওই যে বললেন স্পেস তো দিয়েই যাবে না, সঙ্গে তাকে ওয়ার্ল্ডের কোনো কোচই আটকাইতে পারে না। এখন তার বয়স অনুযায়ী তাকে আটকানোটা ইজি মনে হবে। মেসির সঙ্গে যেটা মরিনো করতো, মেসি বল পাইলে দুইজন ডিফেন্ডিংয়ে যেত, একজন ডাবল ডিফেন্ডিং, একজন বলের কাছে যেত, আরেকজন স্পেস কভার করতো, যে তাকে বিট করার পর মেসিকে কে ফেস করবে। এরকম ডিফেন্ডিং করে আপনাকে ডাবল ডিফেন্ডিং করে তাকে স্টপ করতে হবে, নাহলে আসলে এটা ডিফিকাল্ট স্টপ করাটা ডিফিকাল্ট। দেবজ্যোতি, আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচটা ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। আলজেরিয়ার মতন অস্ট্রিয়া ডেফিনেটলি, অস্ট্রেলিয়া উড বি মানে স্ট্রঙ্গার অপোনেন্ট আই গেস। এক্স্যাক্টলি, শুড বি। এবং এখানে অনেক বড় মার্জিনের কিছু হওয়ার সম্ভাবনা কম। আপনার প্রেডিকশনটা একটু জানতে চাই আর্জেন্টিনা অস্ট্রিয়া। ইফ মেসি স্কোরস হি উইল সারপ্লাস দ্য গ্রেট মিরোস্লাভ ক্লোজা। রাইট, এক মিনিটের জন্য হইলেও বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার। এখন থেকে 100 বছর পরেও মানুষ এটা মনে রাখবে যে লিওনেল মেসি একটা সময় বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার ছিল। একদিনের জন্য হলো, 1 মিনিটের জন্য এইটা তুলনাহীন। ইফ হি স্কোরস 1 গোল, হি উইল বি অনলি দ্য থার্ড প্লেয়ার যে বিশ্বকাপে টানা 6 ম্যাচে গোল করছে। এক্স্যাক্টলি। আপনি বলতেছিলেন না ফ্রেঞ্চ উচ্চারণ যে জাস্ট ফন্টেন, আপনি শুনতেছেন কেন? আমি উচ্চারণটা শুনতেছিলাম, জাস্ট ফন্টে, মানে ফ্রেঞ্চ যেন কিভাবে বলে, ফ্রেঞ্চ স্যার বলতে পারি না। 1958-এ টানা 6 ম্যাচে গোল করছে, এবং জার্জিনিও ব্রাজিলের 70-তে টানা 6 ম্যাচে গোল করছে। সো এই দুইটা ফেট মেসির জন্য অপেক্ষা করছে। আই ফিল যে মেসি এই একটা গোল হইলে অন্তত করে 2টা অর্জন নিয়ে জন্মদিনের কেকটা কাটতে যাবে। হ্যাপি 39। এক্স্যাক্টলি, হ্যাপি 39। প্রেডিকশন আই উড গো ফর আর্জেন্টিনা 2-1। আর্জেন্টিনা 2-1, এক্স্যাক্টলি। আমি আরও দুটা ম্যাচ তো ডেফিনেটলি আছে, 3টায় এবং পরবর্তীতে সকাল 6টায়। আমি 3টার ফ্রান্স এবং ইরাকের ম্যাচ। মানে উড ইউ লাইক টু নো দ্য প্রেডিকশন অর এনিথিং এলস? আমি জাস্ট আমার হাতে খুব লম্বা ডিসকাশনের সময় নাই। ফ্রান্স টিম আসলে স্টার্টটা যেভাবে করেছে আমরা দেখেছি। ফ্রান্স টিম ইরাকের বিপক্ষে জার্মানি যেভাবে আপনার কুরাসাওয়ের এগেইনস্টে খেলেছে, ফ্রান্স টিমের, আমার মনে হয় ফ্রান্স টিমের কাছে একজন ফুটবল ভক্ত হিসেবে আমি ওইরকম ফুটবল দেখতে চাই, যে রিগার্ডলেস অফ গোলস, যে অপোনেন্টকে জাস্ট মিশিয়ে দেওয়া, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া। এক্স্যাক্টলি ওরকম। দ্যাট ইজ হোয়াট আই উড লাইক টু সি ফ্রম দ্য ফ্রান্স টিম। ইরাকের এগেইনস্টে একই রকম, মানে যেটা দেব চৌধুরী প্রেডিক্ট করছেন বা তিনি যেটা চাইছেন, তার চাওয়াটা মনে হয় তেমনই হতে পারে। আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা একই দিনে থাকে, মানে একই রাতের মধ্যে আমরা পাই আর কি। চ্যাম্পিয়ন রানার্স আপ 2022-এর আর্জেন্টিনায় অস্ট্রিয়া ম্যাচের আপনার প্রেডিকশনটা? আর্জেন্টিনা জিতবে। মানে আপনি কখনো গোলের প্রেডিকশন বলেন না, এটা আমি অলওয়েজ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে। ফ্রান্স ইরাকে ডেফিনেটলি ফ্রান্সকে আগায় রাখবেন, মানে ফ্রান্স তো জিতবেই, ব্যবধান বেশি থাকতে পারে। এক্স্যাক্টলি। একটা ছোট্ট প্রশ্ন দেব চৌধুরী, একদম এই শেষ করার আগে আবার একটু আর্জেন্টিনায় ফিরে আমি এটা জিজ্ঞেস করতে চাই বা জানতে চাই যে কয়টা চেঞ্জ হতে পারে আর্জেন্টিনা দলে? রাইট ব্যাক পজিশন একটা চেঞ্জ এক্সপেক্টেড। হ্যাঁ, মন্তিয়ালের জায়গায় নাহুয়েল মোলিনা অবভিয়াস, দে ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস নাই। আর আমার কেন যেন মনে হয় আলমাদার জায়গায় নিকো কিনা জানি না, কিন্তু দেয়ার শুড বি সামওয়ান ফিজিক্যাল। ইফ ইউ মানে ওর নিকো গঞ্জালেস ছাড়া আসলে এখানে, ইফ ইউ থিংক মি আই এম লিওনেল স্ক্যালোনি, আই উড গো ফর সিমিওনে। ওকে, জুলিয়ানো সিমিওনে, ফাইটার, রাইট। দিয়াগো সিমিওনের ছেলে, অ্যাটলেটিকো মাদ্রিদ। হি ইজ লাইক ওর বাবার মতো একদম। মানে ওদের পার্থক্য আছে, বাপ ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতো, অস্ট্রিয়ার সঙ্গে কিছু ফিজিক্যালিটির প্রশ্ন আসতে পারে, আমি ওই জায়গা থেকে বললাম। বাট এভরিওয়ান ইজ স্পট অন, যাকে খেলানো খুবই চমৎকার। মানে আমার পছন্দ হয়েছে মানে এই জায়গাটা, যে জুলিয়ানো সিমিওনকে খেলানো যাইতে পারে। যে কোনো কিছু ফাইটারকে, একজন ডিফেন্স স্ট্রং ডিফেন্ডারকে আপনি স্ট্রং অ্যাটাকার দিয়ে ব্রেক করতে পারবেন। কারণ এটা হলো 50-50-তে ডুয়েলে আপনি যত বল উইন করবেন, ফুটবল এখন 50-50 বল, যে সবচেয়ে বেশি উইন করবে, সেকেন্ড বল যে সবচেয়ে বেশি নেবে, তার জন্য ম্যাচটা ইজি হয়। এক্স্যাক্টলি। তার মানে একটা ইন্টারেস্টিং ম্যাচ ডেফিনেটলি। তারপর আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা আছে রাতে। দুটা দলকে আমরা এগিয়ে রাখছি, কারণ ইতিহাস, ঐতিহ্য, দুটা দলের ডেপথ এন্ড সব কিছু বিবেচনায় বাকি অপোনেন্টদের তুলনায় তারা এগিয়ে থাকছে। তবে ইন্টারেস্টিং ম্যাচ ডেফিনেটলি। ওয়ার্ল্ড কাপ আমরা দেখছি, কিছু অঘটনও দেখেছি, আমরা কেবো ভার্দের রেজিলিয়েন্স দেখেছি, মানে ইচ এন্ড এভরিথিং। একটা ওয়ার্ল্ড কাপ ঠিক যেমন হওয়া উচিত তেমনই। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, মামুনুল ইসলাম এবং দেব চৌধুরী। আজকে আমরা শেষ করছি ফিফা আওয়ার। নিশ্চয়ই আবারও পরবর্তী কোনো মঞ্চে আমরা এরকম হেলদি কিছু ডিসকাশন করতেই পারবো। মামুনুল ইসলাম ধন্যবাদ,
দেব চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। ডেফিনেটলি এরকম হেলদি ডিসকাশন ফুটবল নিয়ে আমাদের চলবে আরও। এই ওয়ার্ল্ড কাপটাই আসলে আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। দুজনকে আরও একবার ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে চাই বাংলাদেশ টেলিভিশনের ওয়ার্ল্ড কাপ স্পেশাল ফিফা আওয়ার। নেক্সট এপিসোডে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই খেলার মজাটাকে এনজয় করতে থাকুন। আল্লাহ হাফেজ।